আলাইকুম। ঘর্ষণের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। গত দুই ক্লাসে আমরা গতীয় ঘর্ষণ ও স্থিতি ঘর্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা শিখব ঘর্ষণ কোণ এবং স্থিতি বা নিশ্চল কোণ নিয়ে। তো ঘর্ষণ কোণ কি? সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধির সাথে অভিলম্ব প্রতিক্রিয়া যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। ধরো একটি বস্তু ভূমিতে স্থির অবস্থায় আছে। এখন আমি তার উপর বল প্রয়োগ করলাম, এই দিকে বল প্রয়োগ করলাম। এখন আমার বল প্রয়োগ করার পরিমাণটা কতটুকু, আমি কতটুকু বল প্রয়োগ করছি সেই পরিমাণ যেটা বস্তুর সীমান্ত ঘর্ষণের সমান। অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ যে পরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে, স্থিতি ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে, সে পরিমাণ বল আমি বস্তুটার উপর প্রয়োগ করলাম। তো বস্তুটা সর্বোচ্চ কি পরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে সেটা হচ্ছে বস্তুটা সীমান্ত ঘর্ষণের সমান। সীমান্ত ঘর্ষণকে আমরা এফএল দ্বারা প্রকাশ করি। এটা কি এফএল ইকুয়াল টু সীমাস্থ ঘর্ষণ। তো বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম এফ এ, এক্ষেত্রে আমার প্রয়োগকৃত বলটা হচ্ছে গিয়ে সীমাস্থ ঘর্ষণের সমান। তো সেক্ষেত্রে বস্তুটা বিপরীত দিকে ঘর্ষণ বল প্রয়োগ করবে, বস্তুটা বিপরীত দিকে এফ এল পরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ করবে। আমি যদি এফ এর থেকে একটু বেশি পরিমাণ বল প্রয়োগ করতাম সেক্ষেত্রে কিন্তু বস্তুটা গতিশীল হয়ে যেত, কিন্তু বস্তুটা এখন গতিশীল হবে না, কারণ আমি যতটুকু বল প্রয়োগ করছি ঠিক ততটুকু বল বস্তুটা বিপরীত দিকে ঘর্ষণ বল হিসাবে প্রয়োগ করছে। তো বস্তুটা সর্বোচ্চ এফ এল পরিমাণ ঘর্ষণ বলই প্রয়োগ করতে পারে। তাহলে সেজন্য এটাই হচ্ছে গিয়ে বস্তুটার সীমাস্থ ঘর্ষণ। বস্তুটার একটা অভিলম্ব প্রতিক্রিয়া আছে। বস্তুটার ওজন তো খাড়া নিচের দিকে ক্রিয়া করে, ফলে বস্তুটার অভিলম্ব প্রতিক্রিয়া আর খাড়া উপরের দিকে ক্রিয়া করবে। তো এক্ষেত্রে আমরা দুইটা বল নিয়ে কথা বলবো। দুইটা বল হচ্ছে গিয়ে একটা হচ্ছে এই অভিলম্ব প্রতিক্রিয়া আর একটা হচ্ছে বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা ক্রিয়া হয়েছে সেই ঘর্ষণ বলটা। তো দুইটাই ভেক্টর, একটা হচ্ছে আর তো একটা বল, তো বল ভেক্টর, এটাও একটা বল এফ এল একটা বল, সেটা হচ্ছে ভেক্টর, দুইটাই একটা ভেক্টর। তো দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করাতে সেটা ভরকেন্দ্র দিয়ে ক্রিয়া করে আর কি। দুইটা বল একই বিন্দুতে ক্রিয়া করাতে তাদের মধ্যে কিন্তু একটা লব্ধি কাজ করবে। তো লব্ধিটা কোন দিকে হতে পারে? লব্ধিটা হতে পারে আর এফ এল এর মাঝামাঝি কোনো একটা জায়গায়। এখন লব্ধিটা কোন দিকে হবে, লব্ধিটার মান কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এই ঘর্ষণ বল আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়ার মানের উপর। ধরলাম যে বস্তুটার লব্ধি, এই ঘর্ষণ বল আর অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধিটা এই দিক বরাবর ক্রিয়া করতেছে। তো এই লব্ধিটা অবশ্যই একটা অ্যাঙ্গেল আছে অভিলম্ব প্রতিক্রিয়ার সাথে। তো এই অ্যাঙ্গেলটাই হচ্ছে গিয়ে ঘর্ষণ কোণ। অর্থাৎ কোনো একটা বস্তুর সীমাস্থ ঘর্ষণ এবং অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধি অভিলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ কোণ। একে থিটা এফ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে লেখা আছে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধি, এই যে লব্ধি সাথে অভিলম্ব প্রতিক্রিয়া যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ কোণ। তো এখন আমরা ঘর্ষণ কোণের সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করব। তো এক্ষেত্রে কিন্তু দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, একটা হচ্ছে গিয়ে এই আর একটা হচ্ছে এফ এল। তো এটা লব্ধি হচ্ছে গিয়ে ধরলাম এটা আর প্রাইম। তো এই আর প্রাইম লব্ধিটার কিন্তু দুইটা উপাংশ কাজ করতেছে। একটা উপাংশ হচ্ছে গিয়ে এই আনুভূমিক উপাংশ আর আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ এফ এল। কেন আমরা আরকে আনুভূমিক উপাংশ ধরছি? কারণ হচ্ছে গিয়ে আমরা থিটা সংলগ্ন বাহু ভেক্টরটাকে আমরা আনুভূমিক উপাংশ ধরে অভ্যস্ত। তো দুইটা উপাংশে আমরা বিভক্ত করতে পারি। সেক্ষেত্রে আরটাকে লেখা যায়, অর্থাৎ অভিলম্ব প্রতিক্রিয়া আর, এটাকে লেখা যায় হচ্ছে আর প্রাইম কস থিটা এফ। উলম্ব প্রতিক্রিয়া অর্থাৎ এফ এল অর্থাৎ সীমাস্থ ঘর্ষণকে লেখা যায় হচ্ছে আর প্রাইম সাইন থিটা এফ। আশা করি তোমরা উপাংশে বিভাজনের সিস্টেমটা জানো। তো এদিকে দুইটা সমীকরণ আমরা দিতে পারি, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতে পারি, 2 নং ভাগ 1 নং। এটা করে আমরা পাই হচ্ছে গিয়ে আর প্রাইম সাইন থিটা এফ ডিভাইডেড বাই আর প্রাইম কস
থিটা এফ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর। তো এদিকে আর প্রাইম কাটা, তো থাকে হচ্ছে ট্যান থিটা এফ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর। তো আমরা জানি স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা জানি যে সীমাস্থ ঘর্ষণ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। এটা আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা করেছি। তো সেক্ষেত্রে এফ এল ডিভাইডেড বাই আর ইকুয়াল টু কিন্তু মিউ এস লিখা যায়। এফ এল ডিভাইডেড বাই আর কিন্তু মিউ এস, আরটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে নিচে চলে যায়, ইকুয়াল টু মিউ এস। তো এফ এল ডিভাইডেড বাই আর ইকুয়াল টু মিউ এস আমরা এদিকেও লিখতে পারি। তার মানে ট্যান থিটা এফ ইকুয়াল টু মিউ এস। সুতরাং থিটা এফ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ এস। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ কোণের মধ্যে সম্পর্ক, খুবই ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক হচ্ছে এটা। তো এখন আমরা স্থিতি বা নিশ্চল কোণ নিয়ে আলোচনা করব। ধরো এই নততল, এটা একটা নততল। তো ধরো এই নততলের উপর একটি বস্তু স্থির অবস্থায় আছে। নততলের উপর একটি বস্তু স্থির অবস্থায় আছে। তো যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, তো বস্তুটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, ডাব্লিউ খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এখন এই বস্তুটার ওজন কিন্তু বস্তুটার তলের সাথে লম্বভাবে নেই। তো যেহেতু লম্বভাবে নেই, তো সেক্ষেত্রে বস্তুটার লম্ব দিকে একটা উপাংশ থাকবে আর আনুভূমিক দিকে একটা উপাংশ থাকবে। বস্তুটার লম্ব দিকের উপাংশ এটা আর আনুভূমিক দিকে একটা উপাংশ এটা থাকবে। যখনই আমরা দেখব যে কোনো বস্তুর ওজন তার তলের সাথে লম্বভাবে নেই, তো সেক্ষেত্রেই আমরা বস্তুটার তলের সাথে লম্বভাবে একটা উপাংশ নিব এবং তলের সাথে সমান্তরালভাবে একটা উপাংশ নিব, অর্থাৎ আমরা এটাকে উপাংশে বিভাজিত করব। তো ধরলাম যে এটা থিটা, এই কোণটা থিটা। তো এই কোণটা যেহেতু থিটা, সেক্ষেত্রে কিন্তু এই কোণটাও থিটা হবে। এখন তোমরা চিন্তা করতে পারো এটা থিটা হলে এটা থিটা হয় কিভাবে। একটু দেখো যে এটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ বস্তুটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তো এই তলের সাথে এই কোণটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে, এটা তো থিটা। তো আমরা ধরলাম যে এটা এক্স, এই কোণটা এক্স। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি, অর্থাৎ এক্স প্লাস 90 প্লাস থিটা, এই 3টা কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এক্স প্লাস থিটা ইকুয়াল টু 90। সুতরাং এক্স ইকুয়াল টু 90 মাইনাস থিটা, অর্থাৎ এটা কিন্তু এইটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয়, আর এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই যে এই পুরো কোণটা 90 ডিগ্রি। তো এটা যদি হয় 90 মাইনাস থিটা, এই কোণটা, এই এতটুকু কোণ যদি হয় 90 মাইনাস থিটা, তাহলে এটা কিন্তু অবশ্যই থিটাই হতে হবে। এটা থিটা, পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু 90 মাইনাস থিটা হয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু থিটা হওয়া ছাড়া উপায় নেই। তো দুটো উপাংশে বিভক্ত গেলে আমরা জানি যে থিটা সংলগ্ন ভেক্টরটাকে, এটাও একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, থিটা সংলগ্ন ভেক্টরটাকে আমরা আনুভূমিক উপাংশ বলি। তো সেক্ষেত্রে আনুভূমিক উপাংশের মানটা আসে হচ্ছে গিয়ে ডাব্লিউ কস থিটা, আর এই উপাংশটার মান আসে হচ্ছে গিয়ে ডাব্লিউ সাইন থিটা। তো দেখো বস্তুটার ওজন তো খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তো বস্তুটা এই ওজনের কারণে দুইটা উপাংশে আমরা বিভক্ত করলাম, একটা হচ্ছে ডাব্লিউ কস থিটা আর একটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। তো এই ডাব্লিউ কস থিটাটার কারণে বস্তুটা এই দিকে একটা বল অনুভব করবে, কিন্তু বস্তুটা কিন্তু নিচে যাবে না। তো নিচে যাবে না, বস্তুটা কিন্তু এই দিকে স্থির থাকবে। তো যেহেতু এই দিকে স্থির থাকে, তার মানে বলা যায় যে বস্তুটা উপরের দিকে একটি বল ক্রিয়া করে, সেটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া আর। বস্তুটা কিন্তু উপরেও যায় না, নিচেও যায় না, তার মানে এই বস্তুটার অভিলম্ব প্রতিক্রিয়া আর এই ডাব্লিউ কস থিটা কিন্তু সমান, যার কারণে বস্তুটা কিন্তু এদিকে মুভ করে না, বস্তুটা ঠিক স্থির অবস্থায় থাকে। তো এদিকে কিন্তু বস্তুটার একটা বল ক্রিয়া করতেছে ডাব্লিউ সাইন থিটা। এই বলের কারণে কিন্তু বস্তুটা নিচের দিকে চলে যেতে চাইবে, নিচের দিকে পিছলায় পড়তে চাইবে, কিন্তু বস্তুটা কিন্তু নিচের দিকে পিছলে পড়বে না, কারণ আমি প্রথমে বলছি যে বস্তুটা এই তলের মধ্যে স্থির আছে।
তো যেহেতু বস্তুটা নিচে একটা বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা নিচে যাচ্ছে না, তার মানে বিপরীত দিকে অবশ্যই একটা বল প্রয়োগ করা হইতেছে, বল ক্রিয়া করতেছে, যেটা হচ্ছে গিয়ে ঘর্ষণ বল। এফ এস স্থিতি ঘর্ষণ, যেহেতু বস্তুটি স্থির আছে তার মানে এখন যে ঘর্ষণটা ক্রিয়া হইতেছে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তার মানে এদিকে কিন্তু ডাব্লিউ সাইন থিটা আর এফ এসটা সমান, যার কারণে বস্তুটা নিচেও যাচ্ছে না আর উপরে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এফ এস ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা, অর্থাৎ বস্তুটার নিচে এই দিকে প্রয়োগকৃত বল আর উপরের দিকে ঘর্ষণ বল দুইটা পরস্পর সমান, যার কারণে বস্তুটা স্থির আছে। আর এদিকে বস্তুটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে বস্তুটার এই অভিলম্ব প্রতিক্রিয়া আর ডাব্লিউ কস থিটা সমান, তার মানে আর ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা। এখন একটু চিন্তা করো, এই থিটার মানটা যদি আমি বৃদ্ধি করতে থাকি, থিটার মানটা বৃদ্ধি করা মানে কি, বস্তুটার এই নত তলটা এখন এতটুকু আছে, তো থিটার মানটা যদি আমি বাড়াতে থাকি তাহলে কিন্তু তলটা এরকম তলটা যদি আরো ঢালু হতে থাকে সেক্ষেত্রে কিন্তু বস্তুটা নিচের দিকে একটা সময় গড়িয়ে পড়বে। তো ধরো এমন একটা অ্যাঙ্গেলে থাকবে যার জন্য কিন্তু বস্তুটা এখন নিচের দিকে না পড়লেও আর একটু উপরের দিকে যদি আমি অ্যাঙ্গেলটা বাড়াই, আর একটু অ্যাঙ্গেলটা বাড়াইলে কিন্তু বস্তুটা নিচের দিকে পড়তে যাবে। অর্থাৎ যে অ্যাঙ্গেলের জন্য বস্তুটা নিচের দিকে পড়বে না কিন্তু পড়ার উপক্রম হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে স্থিতি বা নিশ্চল কোণ। অর্থাৎ অনুভূমিকের সাথে নত তলের, এই যে অনুভূমিকের সাথে নত তলে এই যে নততলের যে কোণের জন্য নততলের উপরিস্থিত কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, অর্থাৎ এমন একটা কোণ যে কোণের জন্য বস্তুটা গতিশীল হবে না কিন্তু গতিশীল হওয়ার উপক্রম হইতেছে, ওই অ্যাঙ্গেলটা আর একটু বাড়ালেই বস্তুটা গতিশীল হবে। কিন্তু এই স্থিতি বা নিশ্চল কোণের জন্য কিন্তু বস্তুটা গতিশীল হয় না, গতিশীল হওয়ার উপক্রম হয়, অর্থাৎ সেই কোণটাই হচ্ছে নিশ্চল কোণ বা স্থিতি কোণ। অর্থাৎ ওই কোণটাকে আমরা থিটা এস দ্বারা প্রকাশ করি। তো থিটার মানটা যদি থিটা এসে কনভার্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু বস্তুটা এমন একটা পজিশনে চলে যায় যে পজিশনে বস্তুটা গতিশীল না কিন্তু গতিশীল হওয়ার চেষ্টা করতেছে, আর একটু হলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে বস্তুটা বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ, কারণ এর চেয়ে বেশি ঘর্ষণ বল আর বস্তুটা প্রয়োগ হইতে পারে না, কারণ আর একটু অ্যাঙ্গেলটা বাড়ালে তো বস্তুটা গতিশীল হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যে ঘর্ষণ বলটা ক্রিয়া হবে সেটা কিন্তু বস্তুটাকে আর থামাইতে পারলো না। তো সেক্ষেত্রে কিন্তু এই থিটা এস এর জন্য যে ঘর্ষণ বলটা ক্রিয়া হয় সেটা কিন্তু হচ্ছে লিমিটিং ঘর্ষণ, অর্থাৎ সর্বোচ্চ ঘর্ষণ এফ এল, সীমাস্থ ঘর্ষণ। থিটা এস এর জন্য যে ঘর্ষণ বলটা ক্রিয়া হয় সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, কারণ এর চেয়ে বেশি ঘর্ষণ বল আর প্রয়োগ করতে পারে না, কারণ থিটার মানটা আর একটু বাড়ালেই তো বস্তুটা গতিশীল হয়ে যাবে। অর্থাৎ সর্বশেষ এই ঘর্ষণটাই বস্তু আর তলের মধ্যে ক্রিয়া হইতে পারে। তো এই দুইটা জিনিস থেকে আমরা এই সূত্র দুইটাকে মডিফাই করে লিখতে পারি যে এফ এল ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা এস। যখন থিটা এস তখন কিন্তু এফ এসটা হয়ে যায় এফ এল, আর ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা এস। তো এদিকে আবার দুইটা সমীকরণ 1 নং 2 নং। তো আমি যদি এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে পাই 1/2, ভাগ করলে হয় হচ্ছে গিয়ে ডাব্লিউ কাটা সাইন ডিভাইডেড বাই কস হয় হচ্ছে tan থিটা এস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর। তো আমরা আগে থেকেই জানি যে এফ এল ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, তার মানে মিউ এস ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই আর। তো সেক্ষেত্রে এদিকে লিখতে পারি যে tan থিটা এস ইকুয়াল টু মিউ এস, কারণ মিউ এস মানে এফ এল ডিভাইডেড বাই আর। তো তার মানে লিখতে পারি থিটা এস ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস। এটা হচ্ছে ঘর্ষণ স্থিতি বা নিশ্চল কোণের সূত্র, খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। তো দেখা যাইতেছে যে নিশ্চল কোণ বা স্থিতি কোণ আর ঘর্ষণ কোণ কিন্তু পরস্পর সমান হইতেছে, কারণ এর আগে আমরা ঘর্ষণ কোণের সূত্রটা বের করছিলাম যে থিটা এফ, ঘর্ষণ কোণ থিটা এফ ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস, অর্থাৎ ঘর্ষণ কোণ আর হচ্ছে গিয়ে তোমার স্থিতি বা নিশ্চল কোণ পরস্পর কিন্তু সমান। কিন্তু দুটার মধ্যে
যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে স্থিতিকোণ, অর্থাৎ এই কোণটা স্থিতিকোণটা শুধুমাত্র নত তলের ক্ষেত্রে প্রযোজ্য। স্থিতিকোণ শুধুমাত্র নত তলের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ হচ্ছে এই যে এই স্থিতিকোণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই থিটাটা, অর্থাৎ আনুভূমিকের সাথে যে তলের উপর বস্তুটা থাকবে সেই তল যে অ্যাঙ্গেলটা ক্রিয়া করে, সেই তলের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়া করে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো স্থিতিকোণটা শুধুমাত্র এরকম নত তলের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি আনুভূমিকের সাথে তলটা কোনো একটা অ্যাঙ্গেলে থাকে, যে অ্যাঙ্গেলটা কিনা জিরোর চাইতে বড়, সেক্ষেত্রে কিন্তু স্থিতিকোণটা প্রযোজ্য। কিন্তু ঘর্ষণ কোণটা কিন্তু সমতল ও নততল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এর আগে আমরা ওই সমতলের ক্ষেত্রে ঘর্ষণ কোণটা বের করছি, তো এই ক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ কোণটা সেম ভাবে বের করা যায়। কারণ হচ্ছে এই ক্ষেত্রেও এই যে একটা স্থিতি, এই যে এদিকে কিন্তু যখন থিটাটা থিটা এস হয়ে যায় তখন এফ এসটা কিন্তু হয়ে যায় এফ এল। তো এদিকে এক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণ ক্রিয়া করতেছে, আর উপরের দিকে তো লম্ব একটা অভিলম্ব প্রতিক্রিয়াও ক্রিয়া করতেছে, তো এদেরও কিন্তু একটা লব্ধি থাকে। লব্ধিটা কিন্তু এদিকে একটা অ্যাঙ্গেল ক্রিয়া করে, সেক্ষেত্রে ওইটা কিন্তু থিটা এফ, মানে হচ্ছে গিয়ে ঘর্ষণ ঘর্ষণ কোণ। তো তার মানে দেখা যাইতেছে যে ঘর্ষণ কোণটা এই ক্ষেত্রেও প্রযোজ্য, আবার ওই সমতল ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু স্থিতি কোণটা কিন্তু শুধুমাত্রই নততলের ক্ষেত্রে প্রযোজ্য। সমতলের ক্ষেত্রে কিন্তু স্থিতিতলের কোনো প্রযোজ্যতা নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। সে পর্যন্ত ভালো থাকো, তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে থাকো। খোদা হাফেজ।